আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আর কেরা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়টি পড়ব। এটা আমরা তৃতীয় অধ্যায় করাচ্ছিলাম। তৃতীয় অধ্যায়ের আমরা মোটামুটি সব কিছু শেষ করছি, আমাদের শুধুমাত্র এই এমসিকিউগুলো বাকি আছে আর হলো সৃজনশীলগুলো বাকি আছে। তো আমরা আজকে এমসিকিউগুলো করব আর হচ্ছে এই কিছু ব্যবহারিক অঙ্ক করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা আমরা একটু ফলো করি, সবাই লক্ষ্য রাখি দিকে। এই 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% সুদ প্রস্তাব দিয়েছেন, আর একটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রস্তাব দিয়েছেন। এমত অবস্থায় তুমি কোন ব্যাংকের টাকা জমা রাখবে? এই সিদ্ধান্তটির জন্য এটা আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তো আমরা চলো করি। হ্যাঁ, তো দেখো আজকে আমি ক্যালকুলেটর ইউজ করব। তোমাদের যদি ক্যালকুলেটর ছাড়া আমি অঙ্ক করাইছি, কীভাবে মানে সলিউশনগুলো হয় সেটা দেখাইছি। আজকে আমরা ক্যালকুলেটর ইউজ করব। তাহলে আমরা এখানে লিখি প্রথম ব্যাংকের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথম ব্যাংকের ক্ষেত্রে দেখো, তুমি 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আসে, আমি 5 বছর পরে পাবা, ঠিক আছে? এই টাকাটা হচ্ছে 5 বছর পরের মূল্য, যাকে আমরা এফবি বলি, মানে বর্তমান মূল্য বলি। তাহলে দেওয়া আছে, আমি লিখতে পারি, দেওয়া আছে 5 বছর পরে তুমি এই টাকাটা পাবে, এফবি মানে ভবিষ্যৎ মূল্য, ঠিক আছে? 5 বছর পর তুমি 50,000 টাকা পাওয়ার আশা তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। তো বর্তমানে তুমি রাখতে চাও, আর দেওয়া আছে কোনটা বলো? ভবিষ্যৎ মূল্য এফবি। আমরা লিখতে পারি দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য এফবি ইকুয়াল টু কত টাকা দেওয়া আছে বলো তো? 50,000 টাকা। এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে? একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদের প্রস্তাব দিয়েছে। তাহলে সুদের হার, আবার সুদের হার দেওয়া আছে, সুদের হার আই দ্বারা প্রকাশ করা হয়। আই করে কত পার্সেন্ট দেওয়া আছে বলতো? 10%, যাকে আমরা এই 0.10 লিখবো, ঠিক আছে? 0.10, অর্থাৎ 10%কে আমরা 0.10 লিখবো। দেখো আবার সময়টা দেওয়া আছে, সময় আমরা এন দ্বারা প্রকাশ করি। সময় দেওয়া আছে কয় বছর বলতো? 5 বছর। বলছে সময়টা 5 বছর, তাহলে সময় কয় বছর? 5 বছর। তাহলে প্রস্তাব দিয়েছেন আরেকটি ব্যাংক তোমাকে, এটা অন্য একটা ব্যাংকের। তো এমন অবস্থায় তুমি কোন ব্যাংকে জমা রাখবা? এখন তোমাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে? বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে হচ্ছে, এখন তোমাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তো বর্তমানে যে টাকাটা রাখতে হবে সেটাকে আমরা বর্তমান মূল্য বলি। বর্তমান মূল্য পিবি ইকুয়াল টু হোয়াট, মানে কত? পিবি ইকুয়াল টু কত? তো আমরা জানি, দেখো এখানে আমরা জানি যেহেতু এখানে আমরা এই সুদের হারটা মাত্র বার্ষিক আকারে প্রকাশ করা হয়। দেখো সুদের হারটা বার্ষিক, তাহলে এম এর কোনো অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা এখানে লাগবে না, কিন্তু পরবর্তী যে দ্বিতীয় ব্যাংকটা আছে সেই ক্ষেত্রে এম এর মানটা প্রয়োগ হবে। তাহলে আমরা জানি পিবি ইকুয়াল টু এফবি, ঠিক আছে? 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। তাহলে আমরা এখানে মান বসাই। এফবি হচ্ছে কত বলো তো? আজকে অনেকগুলো বিমান যাচ্ছে তো তাই প্রবলেম হচ্ছে। তো এফবি হচ্ছে 50,000 টাকা, আর আই এটা তো 1ই, আর আয়ের মানটা হচ্ছে কত? 0.10। এখানে 10% লেখা যাবে না, 0.10। আর সময়টা হচ্ছে 5 বছর, এনের মানটা হচ্ছে সময় এই 5, ঠিক আছে? তো দেখো আমরা এখানে ক্যালকুলেশন করি। উপরে 50,000 টাকা লিখলাম, আর নিচে দেখো এই যে ব্র্যাকেট 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ারটা কত? এই যে কীভাবে দিচ্ছি দেখো তো সবাই, এই দেখো এখানে কি আছে? 1, এই যে ব্র্যাকেট, ফার্স্টে ব্র্যাকেট 1, তারপরে প্লাস না দিয়ে 0.10 দিলে হবে। তো তোমরা যেহেতু নতুন, তোমাদের নতুনভাবে পড়াই। 0.10, তারপর এই যে ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ার আছে, এই পাওয়ারটা দেবো আমরা, এটা দিয়ে উপরে পাওয়ারটা কত আসতে বলতো? 5, এই 5 দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? 1.0
1.61051 সমান সমান, তাহলে এখানে আমাদের 50,000 ভাগ কত বলতো 1.61051, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 31,046 টাকা। পয়েন্টের পর লেখার দরকার নেই। তাহলে বর্তমান মূল্য কত বলতো প্রথম ব্যাংকে আমি লিখেছি প্রথম ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে কত টাকা বলতো 31,046 টাকা। ঠিক আছে, এখন আসো দ্বিতীয় ব্যাংক। আমরা লিখি দ্বিতীয় ব্যাংকের জন্য, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা আবার লিখি দেওয়া আছে ঠিক আছে, ভবিষ্যৎ মূল্য FB = 50,000 টাকা, তাই না? এটা সব ক্ষেত্রেই সময়টা ওই আগের মতনই, সময়টা হচ্ছে N = 5 বছর। সুদের হার দেখো, এখন সুদের হার কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। সুদের হার দেখো, এই সুদের হারটা হচ্ছে 9.5%। তো 9.5% দ্বিতীয় ব্যাংকটা 9.5% দিবে, তাহলে আমরা 9.5% লিখবো। এটাকে আমরা পয়েন্ট দিয়ে একটা 0 দিব, পরে 95 লিখে দেবো। কেন হলো এটা? আমি একটা সিম্পলভাবে বুঝাই দিই। যদি পয়েন্টটা এরকম 10-এর নিচে হয়, মানে পার্সেন্টেজটা 10-এর নিচে হয়, তাহলে পয়েন্ট দিয়ে পরে এটা 0, পরে পার্সেন্টেজটা লিখে দেবো। ঠিক আছে, তাই পয়েন্টটা সামনে চলে আসবে, পরে 0। আর যদি 10-এর উপরে হয় তাহলে শূন্যটা দেওয়ার প্রয়োজন নেই। 10 থেকে 10-এর উপরে যত হবে তাহলে এই পয়েন্টের পর শূন্যটা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি এরকম হয় 9, 8 এরকম যদি হয়, বা 1 থেকে 8, 9% পর্যন্ত হয়, তাহলে আমরা ফার্স্টে একটা পয়েন্ট দেবো, পরে একটা শূন্য দিব, পরে পার্সেন্টেজটা লিখে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো এই সুদটা কি আকারে দেওয়া হয়? মাসিক আকারে। অর্থাৎ এখানে আগে দিতে হলে বার্ষিক আকারে, এখানে হচ্ছে মাসিক, অর্থাৎ 12 মাসে 12 দেওয়া হয়। তাহলে আমরা এভাবে লিখবো, অর্থাৎ 12 মাসে 12 বার চক্রবৃদ্ধি হয়। তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? M দ্বারা। M = কতবার? 12। এখানে 12 লিখে দিলে হবে, বা 12 না লিখলেও হবে। তাহলে বর্তমান মূল্য PB = what? তাহলে আমরা লিখতে পারি এখানে, দেখো আমরা জানি PB = দেখো FB, যেহেতু এখানে M এর মানটা আছে, তাহলে আমরা লিখতে হবে 1 প্লাস মাঝখানে টান, উপরে হচ্ছে I, নিচে হচ্ছে M, N M। আমরা জানি যে কিরকম, যদি M এর মানটা থাকে তাহলে I এর নিচে একবার M হয়, আর N এর সাথে একবার M গুণ হয়। তাহলে আমরা এখানে মান বসাই। মানটা হচ্ছে, দেখো FB এর মান কত বলতো? FB এর মান হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা লিখে দিলাম। আর ওই 1 তো 1ই, প্লাস I এর মানটা হচ্ছে 0.095, আর M এর মান হচ্ছে 12, আর এখানে হচ্ছে N এর মানটা হচ্ছে 5, আর গুণ হচ্ছে 12। তাহলে ক্যালকুলেশন করি এখন আমরা। উপরে 50,000 আর নিচে হচ্ছে, দেখো আমরা এটা ক্যালকুলেশন করি। এই দেখো এটা কীভাবে করবো? 1 প্লাস 0.095 ভাগ কত বলো তো? 12, ব্রেকেট ক্লোজ। আচ্ছা একটু করি, ব্রেকেট 1 প্লাস 0.095 ভাগ কত? 12, ব্রেকেট ক্লোজ। এই দিলাম, কত হচ্ছে আমাদের? 1.00792। আমি এই দেখো 9 এর পরে এখানে একটা 1 আছে, 9 এর পরে 1 আছে, 1টাকে 2 লিখছে, কারণ 2 পরের গড়ের সংখ্যা হচ্ছে 5-এর চাইতে বড়। তুমি যেই গড়টা লিখবা, তার পরবর্তী গড়টা যদি 5 থেকে 5 অথবা 5-এর চাইতে বড় হয়,
ওই ঘরে 1 যোগ করে দেবে, তাহলে তুমি 1 ছিল 1-এর পরিবর্তে তুমি 2 লিখবে এখানে, কারণ তার পরবর্তী ঘরটা 6, ঠিক আছে। পাওয়ার হচ্ছে 5 12 হচ্ছে 60, ঠিক আছে। 5 12 কত 60, এখানে 60 লিখবো আমরা। এখন এই 50,000 লিখলাম, 50,000 নিচে হচ্ছে এই যে 1.00792 ব্র্যাকেট ক্লোজ, উপর পাওয়ারটা কত বলতো 60, তাহলে কত আসতেছে 1.60533, কারণ দেখো এখানে আমি 3 পর্যন্ত 2 পর্যন্ত লিখবো, তো 2 পরবর্তী ঘরটা হচ্ছে 50 চাইতে বড়, এই জন্য এখানে আমি 1 যোগ করে দিচ্ছি, ঠিক আছে। 2 ছিল 3 বানাই ফেলছি, তাহলে এখানে ভাগ দিই, 50,000 টাকা ভাগ হলো 1.60533, লাস্ট আছে 31,146 টাকা। দশমিকের পর লেখার দরকার নেই। তাহলে দ্বিতীয় ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে কত টাকা হতো 31,146 টাকা। তো এখন বলছে কি এখানে দেখো প্রশ্ন কিন্তু এমন অবস্থা তুমি কোন ব্যাংকের টাকা জমা রাখবা। তো তুমি যদি 31,000 টাকা দ্বিতীয় ব্যাংকে রাখো তাহলে 5 বছর পর 50,000 টাকা পাবা। আবার দেখো যদি 31,046 টাকা যদি প্রথম ব্যাংকে রাখো তাহলে 5 বছর পর কত টাকা পাবা 50,000 টাকা। আর 31,146 টাকা যদি দ্বিতীয় ব্যাংকে রাখো তাহলে 5 বছর পর 50,000 টাকা পাবা। তো এমন অবস্থায় দ্বিতীয় ব্যাংকে দেখো 100 টাকা বেশি রাখতে হবে, 100 টাকা বেশি রেখে তোমাকে কি 50,000 টাকা পাবা। আবার এখানে 100 টাকা কম রেখে তুমি 50,000 টাকা পাবা। তাহলে যেটা কম বর্তমান মূল্য যে দুইটা হয় সেটা থেকে যেটা কম সেটা তোমার জন্য বেটার। তাহলে এটা আমার জন্য কম, এটা আমি কম টাকা রেখে বেশি টাকা পাচ্ছি, আর এটাকে বেশি টাকা রেখে এই 50,000 টাকা পাচ্ছি। তাহলে আমার মতে তুমি লিখবা আমার মতে প্রথম ব্যাংকে টাকা জমা রাখা উচিত। বুঝতে পারছো সবাই? আশা রাখি বুঝতে পারছো। তো পরবর্তী আমরা কিছু সৃজনশীলে যাই, সৃজনশীলগুলো দেখি, সরি এমসিকিউতে যাই। কিছু এমসিকিউ আছে। এখানে বলা হয়েছে অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণটি কোন। আমরা জানি সুদের হারের কারণে অর্থের মূল্যগুলো পরিবর্তন হয়, তাহলে এখানে ক নম্বর হবে সুদের হার। সুদ আসলের উপর প্রদান করা নিচের কোনটি হয়? দেখো সুদ এবং আসলের উপর প্রদান করা হয় নিচের কোনটি? সরল সুদ, মোট সুদ, নিজ সুদ, চক্রবৃদ্ধি সুদ। মনে রাখবা সুদ আসলের উপর যেটা প্রদান করা সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। বাট্টাকরণ প্রক্রিয়াটাকে আসলে বর্তমান মূল্য নির্ণয় করা, এটাই বাট্টাকরণ প্রক্রিয়া বলা হয়। অর্থের বাট্টার পরিমাণ নির্ণয় করা আসলে এটা ভুল। অর্থের বর্তমান মূল্য নির্ধারণ করার প্রক্রিয়া, এটা উত্তর ক নম্বর, এটা হবে সুদের হার দ্বারা ভাগে। দেখো আমরা একটু আগে করছি, এই এফবিটা হচ্ছে সুদাসল আর এর নিচে সুদাসল, এই সুদ দ্বারা ভাগ করা হয়েছে। সুদাসলকে সুদের হার দ্বারা ভাগ করার প্রক্রিয়া, তাহলে 2 আর 3, তাহলে উত্তরটা হবে গ নম্বর। নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্য গুরুত্ব অপরিসীম? সুদের হার নির্ণয়, অবস্থায় নির্পন্ন, ঋণ কিস্তি পরিমাণ, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। এই যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে। তাহলে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অর্থের গুরুত্ব অপরিসীম পড়ছিলাম, মনে আছে যে অর্থের গুরুত্ব আছে বিনিয়োগ সিদ্ধান্ত। এখানে পড়ছিলাম যে ঋণ গ্রহণ সিদ্ধান্ত, প্রকল্প মূল্যায়ন, শুধু এই যে প্রকল্প মূল্যায়ন হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে 12% সুদে ডিজিটাল ব্যাংকে 5 বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে 5 লক্ষ টাকা দিতে চাইলো। জনাব হারুন কত টাকা ব্যাংকে জমা রাখতে চান? তাহলে এটা বর্তমান মূল্য, তাহলে তুমি ভবিষ্যৎ মূল্য দেখো, ভবিষ্যৎ মূল্য তুমি পাচ্ছ কি যে মেয়াদ শেষে তুমি 5 লাখ টাকা পাবা বলে দিছে, তাহলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 5 লাখ, আর তার জন্য বর্তমানে তুমি কিছু টাকা জমা রাখবে। তাহলে আমি একবারে ক্যালকুলেশন করে ফেলি। দেখো
বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, তাই না? তাহলে 5 লাখ ভাগ, এটা আমরা এই নিয়মে করবো, ঠিক আছে? যে নিয়মটা অনুসরণ করে 5 লাখ ভাগ হচ্ছে ব্রেকেট 1 প্লাস পয়েন্ট, এখানে কত পার্সেন্ট সময় বলো তো? 12%। তাহলে পয়েন্ট 12 ব্রেকেট ক্লোজ, উপরে পাওয়ারটা কত, সময়টা কত বলো তো? 5 বছর। তাহলে আসতেছে আমাদের 2,83,000, সরি আমি 50,000 টাকা দিয়েছি, সরি। তো 5 লাখ ভাগ হচ্ছে ব্রেকেট 1.12 ব্রেকেট ক্লোজ, উপরে পাওয়ারটা কত? 5। তাহলে আসতেছে এখানে 2,83,071 টাকা, ঠিক আছে? হ্যাঁ, 2,08,000, এই যে 2 লাখ, এটা হবে উত্তর 720, তো হয় 1 পয়েন্ট, তো 2,83,000 যে উত্তরটা হবে, ঠিক আছে? উত্তর ঠিক আছে, 2,83,720 টাকা। আমার একটু কম আসছে, কিন্তু ক্যালকুলেটার একসাথে করছি আমরা, এই কারণে কম আসছে। উত্তরটা হবে এটা। তো নিচে উদ্দীপকটি পড়ে 7, 6, 8 নং প্রশ্ন উত্তর দাও। শুভ, সৈনিক, মুন্না 3 বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তাদের সার্ভিসিং সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার আবশ্যকতা দেখা দেয়। ফলে স্থানীয় ব্যাংকে সমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় এ নামক ব্যাংকটি 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং বি নামক ব্যাংক মাসিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর ঋণ পরিশোধ করার শর্তে 50,000 টাকা ঋণ প্রদানে সম্মত হয়। দেখো একটু আবার এখান থেকে পড়ি, আবার দেখো। ফলে এই নামক ব্যাংকটি 20% চক্রবৃদ্ধি সুদে এবং বি নামক মাসিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর ঋণ পরিশোধ করার শর্তে 50,000 টাকা ঋণ প্রদানে সম্মত হয়। অর্থাৎ তাদেরকে বর্তমানে 50,000 টাকা দিবে। হ্যাঁ, তো দিলে বর্তমানে যে 50,000 টাকা দেয়, এই নামক ব্যাংকটি কত 20% সুদ নিবে, আর বি নামক ব্যাংকটি কি 10% সুদ দিবে। তো 2 বছর পর তাদের কত টাকা পরিশোধ করতে হবে? তাদেরকে লোন দিচ্ছে, মানে ঋণ দিতেছে কত বলো তো? 50,000 টাকা। যখন তুমি যে লোন দিতেছে কত? 50,000 টাকা। বর্তমানে তাদের 50,000 টাকা লোন দিবে, তাহলে 2 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে? কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করে? বাট্টাকরণ প্রক্রিয়াতে, বাট্টাকরণ পদ্ধতি। হ্যাঁ, এবং এই ব্যাংক হতে ঋণ গ্রহণ করে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে এই ব্যাংক থেকে যদি আমরা ঋণ গ্রহণ করি, তাহলে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে এটা একদম ইজি। দেখো আমরা একটা সূত্র ফেলাইছিলাম, মনে হতো এফবি সূত্রটা। এফবি ইকুয়াল টু, দেখো এফবি ইকুয়াল টু পিবি 1 প্লাস আই এন। তাহলে দেখো আমি একটু এই সূত্র অনুযায়ী মানটা লিখি। তাহলে এফবি তো আমরা বের করবো, পিবি তাহলে কত টাকা বর্তমান লোন হচ্ছে? 50,000 টাকা, তাই না? তাহলে ব্রেকেট, দেখো ব্রেকেট 1 প্লাস পয়েন্ট, এই ব্যাংকের সুদের হার কত? 0.20, তাহলে 20% গুণন ব্রেকেট ক্লোজ, উপরে পাওয়ার কত? সময়টা কয় বছর বলো তো? 2 বছর। তাহলে ক্যালকুলেশন করলে 72,000 টাকা। এখানে উত্তর হবে 72,000 টাকা। বুঝতে পারছো? বি ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে কত টাকা সুদ পরিশোধ করতে হবে? কত টাকা সুদ পরিশোধ করতে আগে আমাকে বের করতে হবে মোট কত টাকা বি ব্যাংকের দিবে। তাহলে বি ব্যাংকেরটা হবে, দেখো বি ব্যাংক দিচ্ছে মাসিক আকারে, তাহলে এটা সেম সূত্র। এখানে শুধু পিবি 1 প্লাস আই বাই এম, নিচে হচ্ছে এন এম। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি এই সূত্রটা যদি প্রয়োগ করি, তাহলে এখানে হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা, ঠিক আছে? ব্রেকেট ক্লোজ, উপরে 1 প্লাস আয়ের মানটা কত? বি ব্যাংক কত? 0.10 ব্রেকেট ক্লোজ, সরি ভুল হয়েছে, ভাগ হচ্ছে আয়ের নিচে একটা এম হবে, এম এর মানটা কত বলো তো? মাসিক আকারে ভাগ 12 ব্রেকেট ক্লোজ, উপরে হচ্ছে পাওয়ার হবে, সময়টা হচ্ছে এন এর মান হচ্ছে 2 বছর আর এম এর মান হচ্ছে 12 বছর, কারণ 12 মাসে 12 বার সুদ দিবে মাসিক, আর সময় 2, তাহলে 2 এর সাথে যদি 12 গুণ দিই তাহলে 24, তাহলে আমাদের টোটাল পরিশোধ করতে হবে, আমি এখানে লিখি 61,019 টাকা টোটাল পরিশোধ করতে হবে। এর মধ্যে আসল কত? 50,000 টাকা। তাহলে আমাকে পরিশোধ করতে হবে 11,019 টাকা।
বুঝতে পারছো? তো সুদ পরিশোধ করতে হবে আমাকে 11,019 টাকা, আসলটা হচ্ছে 50,000 টাকা। তাহলে সুদটা হচ্ছে দেখো ক নম্বর উত্তর 11,019 টাকা। তো আশা রাখি সবাই বুঝতে পারছো। আমরা কিছু ব্যবহারিক অঙ্কে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা এগুলো এমসিকিউগুলো ক্লিয়ার, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। তো আমি কিছু এখানে অঙ্ক লিখছি, অঙ্কগুলো একটু সলিউশন করি। দেখো, মিস্টার হাবিব 5 বছর পর 50,000 টাকা দিয়ে একটি কম্পিউটার কেনার জন্য বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। ব্যাংক তাকে 10% সুদের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে মিস্টার হাবিবকে কত টাকা ব্যাংকে জমা, আমার বর্তমান মূল্য চাইছে এখানে। তো আমি সরাসরি লিখি, এখানে আমি দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য, মানে 5 বছর পর 50,000 টাকা দিয়ে ভবিষ্যৎ মূল্য 5 বছর পর 50,000 টাকা একটা কম্পিউটার কিনবে। তাহলে এফবি আমি সরাসরি লিখবো, এখানে ভবিষ্যৎ মূল্য তোমরা লিখে নিবা। এফবি 50,000 টাকা, সময় এন ইকুয়াল টু কত বলতো, 5 বছর। আয় মানে সুদের হার কত পার্সেন্ট বলতো, এখানে 10% সুদের হার 0.10, আগে 10% লিখবো আর সমান দিয়ে 0.10, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি বলছে যে মিস্টার হাবিবকে বর্তমানে কত টাকা রাখতে হবে, তাহলে এটা পিবি, বর্তমান হলো পিবি ইকুয়াল টু হোয়াট। তাহলে সুদটা বছরে কয়বার দেওয়া হয়, 10% হার, যেহেতু কিছু বলা নাই তাহলে এখানে বার্ষিক আকার, তাহলে আমরা লিখবো। এগুলো কিন্তু তোমরা লিখে নিব, ভবিষ্যৎ মূল্য এত, সময় এটা এত, ঠিক আছে? এই সুদের হার আই ইকুয়াল টু এত, এগুলো লিখে নিব। আমি সংক্ষেপে লিখলাম। তাহলে আমরা লিখবো এখানে পিবি ইকুয়াল টু পিবি ইকুয়াল টু এফবি 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। তাহলে এফবির মান কত, 50,000 টাকা। আর সময়টা হচ্ছে 1 প্লাস পয়েন্ট আই 0.10, উপর হচ্ছে সময় 5 বছর। তাহলে এখানে আমরা লিখতে পারি 50,000 টাকা, আর নিচে আমরা লিখবো কত বলতো, এই দেখো ব্রেকেট 1.10 প্লাস উপরে হচ্ছে পাওয়ার 5, আবার দেখি ব্রেকেট 1.10 ব্রেকেট উপরে হচ্ছে 5, লেখা আছে 1.61051। এখানে আমরা ভাগ দিলে 50,000, এরকম একটা অঙ্ক একটা করছিলাম মেবি, 1.61051। এখানে হচ্ছে 31,000, ওই যে একের মতো, সরি একই অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, 31,040 টাকা। তাহলে বর্তমানে তাকে এত টাকা জমা রাখতে হবে। এখানে একটা দেখো, একটা অঙ্ক দিচ্ছি আমি, মিস্টার করিম সোনালী ব্যাংকে 10 বছর জন্য 8% সুদে 1 লাখ টাকা জমা রাখবেন বলে ভাবছেন। 10 বছর পর মিস্টার করিম সোনালী ব্যাংক হতে কত টাকা পাবেন। তাহলে এখানে 1 লাখ টাকা আজকে সে রাখবে, তো 10 বছর পর সোনালী ব্যাংক থেকে কত টাকা, এটা ভবিষ্যৎ মূল্য চাইছে। তাহলে আমাদের বলতে পারি এখানে দেওয়া আছে, লিখে নিবা। দেওয়া আছে পিবি বর্তমান মূল্যে সে কত টাকা ব্যাংকে জমা রাখতে চায়, 1 লাখ টাকা, ঠিক আছে? বর্তমানে সে 1 লাখ টাকা ব্যাংকে জমা রাখতে চায়। আর সুদের হার আই ইকুয়াল টু, এখানে সুদের হার লেখা আমি সংক্ষেপে লিখতেছি, সুদের হার আই ইকুয়াল টু কত পার্সেন্ট বলতো, 8%, সমান 0.08, কারণ এটা তো সে ছোট, সেজন্য আমরা পয়েন্টের উপরে 0 দিয়ে নেব। পরে হচ্ছে তুমি সময়টা এন দ্বারা প্রকাশ করে, এন কয় বছর বলতো, 10 বছর। তাহলে তুমি 10 বছর পর কত টাকা, মানে মিস্টার করিম 10 বছর পর সোনালী ব্যাংক হতে কত টাকা পাবেন, এটাকে আমরা এফবি বলবো। এফবি ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা লিখবো, আমরা জানি এফবি ইকুয়াল টু পিবি, যেহেতু এই সুদের হারটা আমাদের বছরে একবার দেওয়া হবে, এখানে মাসিক বলা নাই, তাহলে আমরা সুদের হার এই সূত্রটা প্রয়োগ করবো, 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। তাহলে এখানে আমরা লিখবো পিবির মান কত বলতো, 1 লাখ টাকা, ব্র্যাকেট 1 প্লাস পয়েন্ট কত বলতো, 0.8, উপরে হচ্ছে 10। এটা যদি ক্যালকুলেশন করি 1 লাখ টাকা, একটু বড় করে ক্যালকুলেশন করলে স্যারেরা খুশি হবে, 1.08 পাওয়ার হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে এরকম 1 লাখ গুণন ব্র্যাকেট 1.08 ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ারটা কত বলতো, 10। তাহলে এখানে আসতেছে আমাদের 2.1589 পর্যন্ত লিখলে হবে, গুণ হচ্ছে 1 লাখ। তাহলে 2 লক্ষ
15,892 টাকা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে 8 বছর পর 10 বছর পর সে 2,15,892 টাকা পাবে ব্যাংক হতে, সোনালী ব্যাংক হতে, ঠিক আছে? আরেকটা অঙ্কে যাই, দেখো রফিক সাহেবের পেনশন এর 50,000 টাকা 5 লাখ টাকা ব্যাংকে রাখতে চান 5 বছরের জন্য। তাহলে কি রফিক সাহেবের পেনশন এর 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান 5 বছরের জন্য। জনতা ব্যাংক তাকে 10% হারে বার্ষিক সুদের প্রস্তাব দিয়েছেন, অন্যদিকে অগ্রণী ব্যাংক তাকে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছেন। এমন অবস্থায় রফিক সাহেবের কোন ব্যাংকের টাকা জমা রাখা উচিত বলতে? তো দেখো রফিক সাহেব আজকে পেনশনের 5 লাখ টাকা জমা রাখবে, তাহলে 5 বছরের জন্য। তাহলে জনতা ব্যাংক তাকে 10% সুদ দিবে, আর অগ্রণী ব্যাংক তাকে 9% সুদ দিবে। তাহলে 9% মাসিক সুদ দিবে, আর এটা হচ্ছে বার্ষিক সুদ দিবে। এখানে কিছু বলা নেই, তাহলে এখানে বার্ষিক বলা আছে। তাহলে আমার দুইটা ব্যাংকের মূল্য নির্ণয় করতে হবে। কি মূল্য নির্ণয় করতে হবে বলো তো? ভবিষ্যৎ মূল্য। দেখো রফিক সাহেবের পেনশনের 50,000 টাকা ব্যাংকে জমা রাখতে চান। এই জমা রাখতে চান মানে কি, বর্তমানে এত টাকা জমা রাখতে চান, তাহলে 5 বছর পর কয় টাকা পাবে? তাহলে আমরা লিখবো যেখানে জনতা ব্যাংক, আগে ফার্স্টে লিখবো জনতা ব্যাংক। ফার্স্টে কোনটা দেওয়া আছে? জনতা ব্যাংক। তাহলে আমরা লিখবো, যেহেতু আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখবো পিবি। আমাদের এখানে দেওয়া আছে, লিখে নিবা, দেওয়া আছে বর্তমান মূল্য পিবি করলে কত বলো তো? 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, ঠিক আছে? আয় মানে সুদের হার কত পার্সেন্ট? জনতা ব্যাংকের 10%, 0.10। সময় কি দ্বারা প্রকাশ করে? এন। কয় বছরের জন্য বলতো? 5 বছরের জন্য, 5 বছর। তাহলে এফবি ইকুয়াল টু হোয়াট? আমরা লিখতে পারি, আমরা জানি এফবি ইকুয়াল টু, যেখানে এই সুদের হারটা বার্ষিক আকারে প্রকাশ করা হচ্ছে, তাহলে আমরা জানি, আমরা লিখবো পিবি ইকুয়াল টু 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। তাহলে এফবি পিবির মান কত বলতো? বর্তমানে সে কত টাকা রাখবে? 5 লাখ টাকা জমা রাখবে। তাহলে 1 প্লাস পয়েন্ট কত বলতো? সুদের হারটা 0.10, আর সময়টা হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি 5 লক্ষ গুণন হচ্ছে 1.10 পাওয়ার হচ্ছে 5। তাহলে এখানে 5 লক্ষ, দেখো 5 লক্ষ গুণন, আমরা এখানে ক্যালকুলেশন করি, দেখো ব্র্যাকেট 1.10 ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ার হচ্ছে 5। তাহলে এখানে আসতেছে আমাদের 1.61051 গুণন হচ্ছে 5 লাখ, গুণন হচ্ছে 5 লাখ। তাহলে এখানে আসতেছে তোমার 8,05,255 টাকা। তাহলে দেখো যদি সে জনতা ব্যাংকের টাকা জমা রাখে, 5 লাখ টাকা জমা রাখে, 8 বছর পর কয় টাকা পাবে? এই 8,05,255 টাকা। তাহলে জনতা ব্যাংক হতে 5 বছর পর 8,05,255 টাকা পাবেন। এবার আসো অগ্রণী ব্যাংকটা আমরা বের করবো, ঠিক আছে? এখানে লিখে অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক দেওয়া আছে, লিখে নিব, দেওয়া আছে উনি বর্তমান মূল্য, আবার সেম ভাবে লিখে নেব বর্তমান মূল্য পিবি লিখে নিবে। বর্তমান সময় স্বল্পতার কারণে আমি লিখতেছি বর্তমান মূল্য পিবি ইকুয়াল টু 5 লাখ। আয় সুদের হার এই অগ্রণী ব্যাংকের কত পার্সেন্ট? 9%। তাহলে এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু 0.09, ঠিক আছে? কারণ 10-এর চেয়ে ছোট হলে সময় এন ইকুয়াল টু কত বছর? 5। আর যেহেতু এটা মাসিক আকার, সুদটা মাসিক আকার দিবে, তাই এখানে চক্রবৃদ্ধির সংখ্যা দিতে হবে। এখানে লিখতে হবে চক্রবৃদ্ধির সংখ্যা এম ইকুয়াল টু কতবার? 12 বার। তাহলে এফবি ইকুয়াল টু হোয়াট? তার মানে লিখবো, আমরা জানি লিখবো এভাবে, এফবি ইকুয়াল টু পিবি 1 প্লাস, এখানে আই, যদি এখানে আই আছে সে এম আছে, আই এর সাথে একটা এম লিখতে হবে, আর এন এর সাথে একটা এম গুণ দিতে হবে। তাহলে পিবির মান কত বলতো? 5 লাখ।
ওয়ান প্লাস আয়ের মানটা কত বলতো? আয়ের মানটা 0.09, আর এম এর মানটা হচ্ছে 12, এন এর মানটা হচ্ছে 5, গুণন হচ্ছে কত বলতো? 12। তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে 5 লাখ গুণন, এখানে আমরা দেখবো একবারে করে ফেলি, 1 ব্র্যাকেট 1 প্লাস 0.09 ভাগ হলো কত বলতো? 12। ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 1.0075, এখানে 5 12 কত? 60। ঠিক আছে, আর তোমরা পাওয়ার টাইম এমনভাবে দিবা যাতে এটা কোনাকুনি হয়। ঠিক আছে, অনেকে সাইডে লাগাই দেয় কিন্তু এটা ভুল। তাহলে 5 লাখ গুণন, এখানে আমরা লিখবো 1.0075 ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ারটা কত বলতো? 60। তাহলে আস্তে আস্তে আমাদের 1.1658 গুণন হচ্ছে 5 লাখ। ক্যালকুলেশন করলে 7,82,840 টাকা। তাহলে আমরা লিখবো অগ্রণী ব্যাংক হতে, এভাবে লিখে দেবো যে অগ্রণী ব্যাংক হতে 5 বছর পর 7,82,840 টাকা পাবেন। তাহলে এখন সিদ্ধান্ত দিতে হবে। এখানে বলছে এমন অবস্থায় রফিক সাহেবের কোন ব্যাংকের টাকা জমা রাখা উচিত। তুমি লিখবা রফিক সাহেবের সিদ্ধান্ত, এখানে লিখে দিবা, একটা কমার্স দিয়ে দিবা, কারণ পরীক্ষায় এগুলো কমার্স দিতে হবে। সিদ্ধান্ত রফিক সাহেবের দেখো তো, আমি 5 লক্ষ টাকা রাখলে এই টাকাটা পাচ্ছি 5 বছর পর। এই ব্যাংকে যদি আমি 5 লক্ষ টাকা রাখি তাহলে আমি এই টাকাটা পাচ্ছি। এখানে পাচ্ছি 8 লাখ টাকা, এখানে পাচ্ছি 8,05,000 টাকা, আর এখানে পাচ্ছি আমরা 7,82,000 টাকা। তাহলে কোনটাতে বেশি পাচ্ছি? এটাতে বেশি পাচ্ছি। আর মনে রাখবা, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে যে মূল্যটা বেশি সেটা গ্রহণযোগ্য, তাহলে এটা গ্রহণযোগ্য। আর বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে মূল্যটা কম সেটা গ্রহণযোগ্য, তাহলে এটা গ্রহণযোগ্য, আমরা এটা মানে এই ব্যাংকের টাকা জমা রাখা উচিত। রফিক সাহেবের জনতা ব্যাংকে টাকা জমা রাখা উচিত। কেন উচিত তুমি চাইলে আরো ব্যাখ্যা করো। কারণ এই অগ্রণী ব্যাংকের চাইতে জনতা ব্যাংকে কত টাকা বেশি পাওয়া যায় বলো তো? এই যে 8,05,255 মাইনাস হচ্ছে 7,82,840 টাকা, তাহলে 22,415 টাকা বেশি পাওয়া যাবে। কোথায় বলো তো? জনতা ব্যাংকে। তুমি আরো চাইলে কমেন্টস আরো লিখতে পারো, বাট এতটুকু লিখলে হবে, এর বেশি লেখার প্রয়োজন নেই। আরেকটা অঙ্ক দিই আমরা। দেখো, মিস্টার আলী 8 বছর পর 2 লাখ টাকা প্রয়োজন। মিস্টার আলীর 8 বছর পর 2 লাখ টাকা প্রয়োজন। এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, যেটা পর পাবে সেটা হচ্ছে 2 লাখ, এটা ভবিষ্যৎ মূল্য। তাই তিনি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা দিতে আগ্রহী, এবি ব্যাংক তাকে বার্ষিক 8% সুদের প্রস্তাব দিয়েছেন। তাহলে এবি ব্যাংক তাকে বার্ষিক 8% সুদের প্রস্তাব দিয়েছেন। অপরদিকে ব্র্যাক ব্যাংক তাকে মাসিক 8% সুদের প্রস্তাব দিয়েছেন। তোমার মতে মিস্টার আলীর কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত? তাহলে আমরা একটা কমেন্টস দিব। দুইটা ব্যাংকের আগে কি নির্ণয় করবো? বর্তমান মূল্য নির্ণয় করবো। তাহলে আমরা ফার্স্টে যদি এটা ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে তাহলে আমরা আগে বর্তমান মূল্য নির্ণয় করি। তাহলে লিখি এখানে এবি ব্যাংক। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য এফবি ইকুয়াল টু কি বলতো? এফবি ইকুয়াল টু কত টাকা দেওয়া আছে? 2 লাখ। তারপরে আয় সুদের হার কত টাকা দেওয়া আছে? প্রথম এবি ব্যাংকের ক্ষেত্রে 8%, তাহলে এটাকে আমরা লিখবো 0.08। সময়টা এন সমান কয় টাকা দেওয়া আছে বলতো? কয় বছর দেওয়া আছে? 8 বছর। তাহলে পিবি ইকুয়াল টু হোয়াট? কত? পিবি ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি পিবি ইকুয়াল টু এফবি 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। তাহলে এখানে দেখো মান বসে এফবির মান কত বলতো? 2 লাখ। 1 প্লাস আয়ের মানটা কত বলতো?
0.08, সময়টা হচ্ছে 8। তাহলে এটা আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলি। উপরে হচ্ছে 2 লাখ আর নিচে হচ্ছে দেখো ব্র্যাকেট 1.08, রেট ক্লোজ করে পাওয়ার হচ্ছে একের সাথে 0.08 যোগ করলে 1.08 হয়, সেটা আমি একবারে লিখে ফেলছি। পুরো পাওয়ার হচ্ছে 8। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 1.85093। তাহলে এখন ভাগ দিটা আমরা, হ্যাঁ 2 লাখ ভাগ হচ্ছে 1.85093। তাহলে পাচ্ছি আমরা 1,08,054 টাকা লিখে দিই, 1,08,054 টাকা। তাহলে এবি ব্যাংকে এখানে কমার্স দিয়ে এবি ব্যাংকে বর্তমানে 1,08,054 টাকা রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা আসো কোন ব্যাংক আছে একটা, ব্র্যাক ব্যাংক। এখানে লিখি ব্র্যাক ব্যাংক। আবার দেওয়া আছে, লিখে নিব, দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিবা এই যে এফ বি কত মানে ভবিষ্যৎ মূল্য, এখানে ভবিষ্যৎ মূল্য কথা লিখে নিবা। এফ বি কত লাখ, 2 লাখ। ঠিক আছে, আয় সুদের হার দেখো এই ব্যাংকের ক্ষেত্রে সুদের হারও 8%, 8% সমান 0.08। সময়টা হচ্ছে এন ইকুয়াল টু 8 বছর। আর এই ব্যাংকে আবার একটা জিনিস আছে, এম এর মানটা আছে, কারণ সুদটা মাসিক আকারে দিবে। দেখো সুদটা মাসিক আকারে দিবে, সেজন্য এম এর মানটা হচ্ছে 12, মানে চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 12 বার। তো আমরা এখানে লিখবো যেভাবে, যে আমরা জানি পিবি ইকুয়াল টু এখানে পিবি ইকুয়াল টু হোয়াট, মানে কত। তো আমরা লিখবো আমরা জানি পিবি ইকুয়াল টু এফ বি 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এম, কারণ এখানে এম এর মানটা প্রয়োগ আছে এন এম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি সমান দিয়ে এফ বি মান হচ্ছে 2 লাখ, আর 1 তো 1ই, আয়ের মানটা কত 0.08, সময়টা হচ্ছে 12, আর এখানে 8 গুণন 12। তাহলে ক্যালকুলেশন করি, উপরে হচ্ছে 2 লাখ আর নিচে হচ্ছে দেখো ব্র্যাকেট ক্লোজ 1 প্লাস 0.08 ভাগ হচ্ছে 12। তাহলে হচ্ছে আমাদের 1.00600667 লেখা দিন। তাহলে 8 নং 72, 8 গুণন 12 96, 8 নং 96। তাহলে এখানে আমরা লিখতে পারি উপরে হচ্ছে 2 লাখ আর নিচে হচ্ছে ব্র্যাকেট 1.006667 ব্র্যাকেট প্লাস উপরে পাওয়ার হচ্ছে 96, 8 12 96। তাহলে এখানে আসতেছে 1.89252। 2 লাখ ভাগ হচ্ছে কত 1.89252, আমাদের 1,05,679 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দেব ব্র্যাক ব্যাংকে বর্তমানে 1,05,679 টাকা রাখতে হবে। এখন সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত দেখো বর্তমানে এই 1,05,000 টাকা রাখলে, আমি 1,05,679 টাকা রাখলে 2 বছর 8 বছর পর 2 লাখ টাকা পাচ্ছি। আবার এই ব্যাংকে 1,08,000 টাকা রাখলে আমরা 8 বছর পর 2 লাখ টাকা পাচ্ছি। তাহলে কোন ব্যাংকে টাকা কম রাখতে হবে বলতো? এই ব্যাংকে। আমি বলছি বর্তমান মূল্য যেটা কম সেটা আমাকে গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখবো মিস্টার আলীর সিদ্ধান্ত লিখব মিস্টার আলীর ব্র্যাক ব্যাংকের টাকা জমা রাখা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে।
কেন উচিত তুমি তো ব্যাখ্যা দিয়ে দিবা, একটু লিখে দিবা যে কারণ এর চেয়ে এই 1,08,000 টাকা থেকে 1,05,000 টাকা বিয়োগ করবা, যে কত টাকা কম সেটা বলে দিবা যে এত টাকা কম, মানে কম রাখতে হবে। পরবর্তী আরেকটা অঙ্কে যাই। জমির সাহেব গ্রাম্য মহাজন থেকে 5 বছরের জন্য 8% হারে ত্রৈমাসিক সুদে 50,000 টাকা ঋণ গ্রহণ করে। এই জমির সাহেবের প্রকৃত সুদের হার নির্ণয়, আসলে প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে নিব যে সুদের হার, সুদের দেওয়া আছে, লিখে নিব সুদের হার আই ইকুয়াল টু কত বলো তো, আই ইকুয়াল টু হচ্ছে 8% সমান 0.08। চক্রবৃদ্ধি এম ইকুয়াল টু কত বলো তো 8%। ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর, 3 মাস পর পর হলে বছরে কয়বার দেওয়া লাগে বলো তো 4 বার। 3 মাস পর পর, ত্রৈমাসিক মানে বছরে 4 বার, 3 মাস পর পর সুদ দেওয়া হয়, তাহলে বছরে 4 বার সুদ। তাহলে এইগুলো এই প্রকৃত সুদের হার বা নামিক সুদের হার বা EAR নির্ণয় করার সময় এই দুটো জিনিস থাকলেই হবে, আর কিছু লাগে না। যে তোমার বছরও লাগবে না, এই সময় এই অ্যামাউন্টও লাগবে না। তাহলে আমরা লিখবো, আমরা জানি দেখো EAR মানে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস I বাই M, উপরে হচ্ছে M মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, উপরে এই 100 গুণ দিয়ে দেবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 0.08 12, উপরে হচ্ছে 12 না 4 হবে, 4 আর এখানে হবে 4 মাইনাস 1 হচ্ছে 100। তাহলে আমরা প্রকৃত সুদের হার কাকে বলো আমরা সেটা বলে দিই তোমাদেরকে আগেই। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 0.08 ভাগ হলো 4 ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে 1.02, উপরে হচ্ছে পাওয়ার 4 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ার হচ্ছে 100। তাহলে 1.02 ব্র্যাকেট ক্লোজ, উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 4। তাহলে এখানে আস্তে আস্তে কত বলো তো 1.0824, এতটুকু লিখলে হবে মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, উপরে হচ্ছে 100। তাহলে আমরা এটা আসলে এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, এতটুকু থাকলে হবে। হ্যাঁ, 1.0824 মাইনাস 1। তাহলে এখানে আমরা যদি এটা থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 0.0824, এ পর্যন্ত লিখলে হবে গুণ হচ্ছে 100। তাহলে এখানে আসতেছে 8.24%, ঠিক আছে। এখানে 100 দিয়ে গুণ দেওয়া মানে পার্সেন্টেজ দেওয়া। এইভাবে নামের সুদের হার বের করতে হয়। তাহলে নামের সুদের হার বা প্রকৃত সুদের হার হচ্ছে 8.24%। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের মাঝে, আর অবশ্যই পাশে সাবস্ক্রাইব করে দেওয়া, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।